Hi guys, welcome to UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন নেট এক্সাম এবং সেট এক্সাম কোয়ালিফাই করেছি। তো আজকে দেখো 15 ডিসেম্বর যেহেতু ডব্লিউবি সেট পরীক্ষা রয়েছে সেজন্য হিস্ট্রি থেকে এমসিকিউ রয়েছে, এক্সপেক্টেড এমসিকিউ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে। তো এই এমসিকিউগুলো দেখো তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। আমি একদম চুজ করে করে বাছাই করে করে খুব ভালো ভালো এমসিকিউগুলো এখানে রেখেছি, ঠিক আছে। অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমি ইম্পর্ট্যান্ট যেগুলো মনে হয়েছে আমার কাছে সেগুলো দিয়েছি এখানে। কিছু কিছু প্রশ্ন রয়েছে প্রিভিয়াস ইয়ারে এসেছে, আবার কিছু কিছু প্রশ্ন এমনিতে ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। দেখো এই ভিডিওটি তোমাদের দারুণভাবে হেল্প করবে আশা রাখি, ঠিক আছে। তো ফার্স্ট প্রশ্ন দেখে নেব। তো এখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া তো প্রিহিস্ট্রি প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রশ্ন রয়েছে। তার আগে একটু কথা বলে নিই যে প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, অর্থাৎ মানব সভ্যতার সূচনাকাল থেকে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে গণ্য করা হয়। আর এই প্রাগৈতিহাসিক যুগকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, যথা 1 প্রাচীন প্রস্তর যুগ, 2 মধ্য প্রস্তর যুগ, আর 3 নব্য প্রস্তর যুগ। আর নব্য প্রস্তর যুগের সময়কাল থেকেই পরবর্তী তাম্র প্রস্তর যুগের সূচনা হয়। তাম্র প্রস্তর যুগ প্রায় ঐতিহাসিক প্রোটো হিস্টোরিক এজ যুগের অন্তর্ভুক্ত। তো প্রাচীন প্রস্তর যুগ, তারপর রয়েছে মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এক হয়ে যাচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, আর শেষতম প্রাচীন প্রস্তর যুগ বা পরবর্তী বা শেষতম প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে। তো প্রাচীন প্রস্তর যুগ যে রয়েছে প্যালিওলিথিক এজ, এর হাতিয়ারের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল? হাত কুঠার ও চোপার জাতীয়, ঠিক আছে। এটি হয়ে যাচ্ছে লোয়ার প্যালিওলিথিক। আর দি মিডল প্যালিওলিথিক এজ, মধ্য প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রর মধ্যে কি উল্লেখযোগ্য? সেটি হয়ে যাবে বুরিন, তারপর ব্লেডেল্ট, ছুরিকা, ছুরি, ব্লেড, তারপর রয়েছে ফ্লেক জাতীয় অস্ত্র, ওকে। আর আপার প্যালিওলিথিক এজ এর মধ্যে কি ছিল? যেমন প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায়ে, অর্থাৎ পরবর্তী বা শেষতম প্রাচীন প্রস্তর যুগ, ব্লেড ও বুরিনের পাশাপাশি অস্ত্র ছাঁচার জন্য অস্ত্র, চন্দ্রাকৃতি অস্ত্র ও অন্যান্য ক্ষুদ্র হাতিয়ারের ব্যবহার শুরু করে। মধ্যপ্রস্তর যুগে ক্ষুদ্র অস্ত্র বা মাইক্রোলিথিক হাতিয়ারের ব্যাপক প্রচলন ঘটে। এই যুগকে তাই মাইক্রোলিথিক যুগও বলা হয়ে থাকে। আর একটি কথা ইম্পর্ট্যান্ট তথ্য, যে প্রাচীন প্রস্তর যুগের যে নিদর্শনগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কাশ্মীর অঞ্চল, পূর্বে পাকিস্তানের সোয়ান অঞ্চল যাকে সোয়ান সংস্কৃতি বলি, পাটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত, কর্ণাটকের হুনসগি উপত্যকা, তামিলনাড়ুর চেন্নাইয়ের নিকট আত্তিরামপাক্কাম, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্য প্রদেশের নর্মদা উপত্যকায় এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছে। আর মানব প্রজাতি কি ছিল? হোমো হ্যাবিলিস বা হোমো ইরেক্টাস, ওকে। ভীষণ ইম্পর্ট্যান্ট তথ্য, ঠিক আছে। এবার আমরা প্রশ্ন দেখে নেব একে একে। কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে? সোয়ান নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র কোনটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1, সোয়ান নদী। সোয়ান নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে। নেক্সট, মধ্য প্রস্তর যুগে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো। তো মধ্য প্রস্তর যুগে অস্ত্র হিসেবে কিসের ব্যবহার হতো? বড় পাথরের নুড়ি, কাঠের তৈরি অস্ত্র, ছোট পাথরের নুড়ি, লোহার হাতিয়ার।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, ছোট পাথরের নুড়ি। ওকে, নেক্সট, মধ্যপ্রস্তর যুগে ভারতের কোন অঞ্চল থেকে হরিণ, কৃষ্ণসার মৃগ, বনু শুয়োর এবং ষাঁড় প্রভৃতির নিদর্শন পাওয়া গেছে? লাঙ্গনাচ, আলতামিরা গুহা, তারপর ভীমবেটকা গুহা, আর রয়েছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1, লাঙ্গনাচ। ঠিক আছে, তো একটু ইম্পর্টেন্ট তথ্য, মধ্যপ্রস্তর যুগ থেকে একটু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব। ঠিক আছে, মধ্যপ্রস্তর যুগ মেসোলিথিক এজ। ঠিক আছে, এই সময়ের হাতিয়ার কি ছিল? মাইক্রোলিথিক। আর হাতিয়ারগুলি অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় কোনো দন্ত জাতীয় বস্তুর সঙ্গে জুড়ে বা গেঁথে সেগুলি ব্যবহার করা হতো। আর এগুলির মধ্যে হাড়ের তৈরি ফলা, ধারওয়ালা ছুরি, যাতা জাতীয় উপকরণ ছিল উল্লেখযোগ্য। আর নিদর্শন, গুজরাটের লাঙ্গনাচ, মেসোলিথিক পর্বের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? এরকম প্রশ্ন আসলে এখানে উত্তর হবে, আমি এগুলো বলে দিচ্ছি, পরীক্ষায় তাতে সুবিধা হবে। মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলিথিক এজ, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নব্যপ্রস্তর যুগ, এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে বলছি। তো শুনে নাও, গুজরাটের লাঙ্গনাচ, মহারাষ্ট্রের চলিশগাঁওয়ের কাছে পাটন, উত্তরপ্রদেশের সরাই নাহার রাই, মহাদহা, চোপানি মান্ডো, মধ্যপ্রদেশের আদমগড়, রাজস্থানের বাগর, তারপর দক্ষিণের তিনেভেলি প্রভৃতি স্থানে এই যুগের নিদর্শন পাওয়া গিয়েছে। ঠিক আছে, আর এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য কি? এই যুগে মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেলেও কুমোরের চাকার ব্যবহার ছিল না। আর সরাই নাহার রাই, মহাদহা, বাগর প্রভৃতি প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে কয়েকটি সমাধি স্থল পাওয়া গিয়েছে। আর জীবিকা কি ছিল? জীবিকা আর পশুপালন এই মধ্যপ্রস্তর যুগের এই যুগের প্রধান জীবিকাগুলি ছিল পশু শিকার, পশুপালন, পশু শিকার, পশুপালন, মাছ ধরা, ফলমূল সংগ্রহ এবং কৃষিকাজ। কৃষিকাজ কখন? শেষ ভাগে। ভেড়া, ছাগল, হরিণ, শূকর, গন্ডার, হাতি, কচ্ছপ ইত্যাদি পশুর হাড় থেকে এগুলির অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়। ওকে, ইম্পর্টেন্ট তথ্য রাখো মনে, যে সিন্ধু উপত্যকায় গড়ে ওঠা সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগীয়। আর প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন প্রাপ্ত স্থানগুলি হল পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের সোয়ান নদীর উপত্যকা, দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চল, মধ্য ও পশ্চিম ভারতের কিছু অংশ। নেক্সট, নিগ্র বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য লক্ষ্য করা যায় প্রাচীন প্রস্তর যুগে। আর মধ্যপ্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে গুজরাটের লাঙ্গনাচ। ঠিক আছে, আর একটা তথ্য, ভীমবেটকার গুহা চিত্রটি আবিষ্কার করেন কে? V.S. ওয়াকাঙ্কার। আর মধ্যপ্রস্তর যুগের মানুষ কি কি করতেন? শিকার, ফলমূল সংগ্রহ ছাড়াও পশুপালন তারা শিখেছিলেন। ভারতের নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন পাওয়া গিয়েছে কোথায়? মেহেরগড়ে। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য বলে দিলাম, এখান থেকে প্রশ্ন হবার চান্স রয়েছে। তো এখন তোমরা দেখছো ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, আর ফ্রেন্ডসকে অবশ্যই শেয়ার করে দিও ক্লাসটি। ঠিক আছে, লাইক করে দাও, লাইক দেখলেই বোঝা যায় যে হ্যাঁ ক্লাসটি পছন্দ হয়েছে, আরো ক্লাস খুব দ্রুত নিয়ে আসতে হবে, এইটুকুই। তো দেখতে পাচ্ছ এখানে অপশন 4-এ রয়েছে সঙ্গন কল্লু ও পিকলি হলে প্রাপ্ত চকচকে পাথরের অস্ত্র এবং হস্তশিল্পের নিদর্শনের সময়কাল হলো আনুমানিক
খ্রিস্টপূর্ব 2100 অব্দ, তারপর খ্রিস্টপূর্ব 2000 অব্দ, তারপর খ্রিস্টপূর্ব 1900 অব্দ, আর অপশন 4 রয়েছে খ্রিস্টপূর্ব 1800 অব্দ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, খ্রিস্টপূর্ব 2100 অব্দ। সঙ্গন কল্লু ও পিকিলি হলে প্রাপ্ত চকচকে পাথরের অস্ত্র ও হস্তশিল্পের নিদর্শনের সময়কাল হয়ে যাবে আনুমানিক খ্রিস্টপূর্ব 2100 অব্দ। ওকে, এরপর প্রশ্ন দেখো, মাইক্রোলিথিক যুগ বলা হয়, তো একটু আমি আলোচনা করে দিয়েছি, ঠিকঠাকভাবে শুনলে উত্তর দিতে পারবে। প্রাচীন প্রস্তর যুগকে, মধ্য প্রস্তর যুগকে, নব্য প্রস্তর যুগকে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, মধ্য প্রস্তর যুগকে মাইক্রোলিথিক যুগও বলা হয়। কারণ কি, এই সময় ক্ষুদ্র অস্ত্র বা মাইক্রোলিথিক হাতিয়ারের ব্যাপক প্রচলন ঘটে। এই যুগকে তাই মাইক্রোলিথিক যুগও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, মধ্যপ্রস্তর যুগে জাঁতার নিদর্শন পাওয়া গিয়েছে কোথায়? মধ্যপ্রস্তর যুগে জাঁতার নিদর্শন পাওয়া গিয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে সরাইনাহার রাই এ তিনেভেলিতে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, সরাইনাহার রাই এ। মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলিথিক এজ, এই পর্বে সরাইনাহার রাইতে জাঁতার নিদর্শন পাওয়া গেছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ডব্লিউবিসিতে আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদীর তীরে তাম্রপ্রস্তর যুগেও আহার সংস্কৃতি গড়ে ওঠে? কোন নদীর তীরে তাম্রপ্রস্তর যুগেও আহার সংস্কৃতি গড়ে ওঠে? 1 ভোগাবর, 2 বানাস, 3 সাবরমতী, 4 যমুনা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, বানাস। ওকে, তো নিওলিথিক এজ যে রয়েছে এই সম্পর্কে একটু জেনে রাখা ভালো যে নব্যপ্রস্তর যুগ সিন্ধু ও বেলুচিস্তান, অবশ্য উত্তর ও পশ্চিম ভারতের সাইডে সাঙ্কন কল্লু ও পিকলি হল, এটি দাক্ষিণাত্যে অবস্থিত। বিহার, ওড়িশা ও অসম পূর্ব ভারতে। মেহেরগড় খ্রিস্টপূর্ব 7000 এর কিছু অংশ ভারতের সব থেকে প্রাচীন নব্যপ্রস্তর যুগের নিদর্শন বহন করে। হাতিয়ার কি ছিল? পূর্বের তুলনায় মসৃণ ও চকচকে পাথরের তৈরি অস্ত্রের ব্যবহার করা হতো এই নব্যপ্রস্তর যুগে। আর বৈশিষ্ট্য নিদর্শন কি? তো একটা কথা মানুষ একটা কথা আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখি, যে প্রশ্নে দেখিয়েছি, কাশ্মীরের বুরজাহোম যে রয়েছে, কাশ্মীরের বুরজাহোমে প্রথম এই পর্বের মানুষদের সমাধিস্থ করার নীতি সম্পর্কে নিদর্শন পাওয়া যায়। এখানে গৃহপালিত পশুদের তাদের প্রভুর সাথে কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল। নব্যপ্রস্তরের ক্ষেত্রে এলাহাবাদে ধান চাষের নিদর্শন মিলেছে। আর এখানে মানুষ কি করত? গৃহ নির্মাণ করতে শুরু করে, জীবিকা কৃষিকাজে উন্নতি ও পশুপালন ঘটে। ঠিক আছে, সুতো কাটার চরকা, মাটির পাত্র ও তুলো থেকে সুতো তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই যুগকে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব, নিওলিথিক রেভলিউশন বলেই আখ্যা দিয়েছেন। ওকে, তো নব্যপ্রস্তর যুগের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? পূর্ব ভারত, বিহার, ওড়িশা ও অসমে। আর নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও প্রভাব লক্ষ্য করা যায় যে অঞ্চলগুলিতে: বিহার, ওড়িশা, অসম, এলাহাবাদ, মেহেরগড়, কাশ্মীর ইত্যাদি স্থানে। ওকে, আর একটা কথা মনে রাখো, তাম্রপ্রস্তর যুগ যে রয়েছে, চ্যালকোলিথিক এজ, চ্যালকোলিথিক এজ, তো এই যুগের মানুষের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গিয়েছে? যেমন নাসিক,
নেভাসা, চিরান্ত, পিকিলি হল, বানাস, রংপুর, মালব ইত্যাদি স্থানে তাম্রপ্রস্তর যুগের মানুষের নিদর্শন পাওয়া গিয়েছে। আর তাম্রপ্রস্তর যুগের বয়ন শিল্পের নিদর্শন হচ্ছে মোটা রেশম ও তুলোয় মেশানো সুতো। মোটা রেশম ও তুলোয় মেশানো সুতো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তথ্য এখনো পর্যন্ত আমি যা যা দিলাম, পরীক্ষায় আসার হাই চান্স রয়েছে, একটু মনে রাখো, অবশ্যই পরীক্ষা ভালো হবে। নেক্সট, ষোড়শ মহাজনপদ সম্পর্কে যে গ্রন্থ বা গ্রন্থগুলি থেকে জানা যায়, কোথা থেকে জানা যায়? 1. ভগবতী সূত্র, 2. অঙ্গুত্তর নিকায়, 3. এ ও বি উভয়ই, 4. কোনটি নয়। তো ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় অপশন 3 এ ও বি উভয়ই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন দেখো, বেদ পাঠ করার নিয়ম সংবলিত সাহিত্য যে নামে পরিচিত? 1. সঙ্গম সাহিত্য, 2 হয়ে যাচ্ছে এখানে সূত্র সাহিত্য, 3 বেদাঙ্গ, 4 জাতক সাহিত্য। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 বেদাঙ্গ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, গঞ্জাম লেখ থেকে কোন রাজার কীর্তি সম্পর্কে জানা যায়? খারবেল, সমুদ্রগুপ্ত, শশাঙ্ক আর রুদ্রদমন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 3 শশাঙ্কের কথা গঞ্জাম লেখ থেকে জানা যায়। নেক্সট প্রশ্ন কি রয়েছে? বেদের কোন অংশে আত্মা ও পরমাত্মা সম্পর্কিত দর্শন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এখানে সঠিক উত্তর হবে অপশন 4 উপনিষদ, উপনিষদে। ওকে, নেক্সট প্রশ্ন একটু দেখে নেব। নিচের কোন গ্রন্থটি রাষ্ট্রকূট রাজ অমুক বর্ষ রচিত? 1 রত্ন মালিকা, 2 কবিরাজ মর্ক, 3 এ ও বি উভয়ই, 4 কোনটি নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 এ ও বি উভয়ই। নেক্সট, ব্যাক্টেরীয় রাজা মিনান্দার এবং বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে কথোপকথনের ভিত্তিতে রচিত গ্রন্থের নাম? অঙ্গুত্তর নিকায়, সি ইউ কি, ফু কুও কি, মিলিন্দ পয়হ। সঠিক উত্তর হবে অপশন 4। নেক্সট, প্রাচীন ভারতের একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ হচ্ছে শব্দ চন্দ্রিকা, মিতাক্ষরা, পঞ্চ সিদ্ধান্তিকা, মাধ্যমিকা সূত্র। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 পঞ্চ সিদ্ধান্তিকা। নেক্সট, কোনটি সঠিক এখানে বলতে হবে, কোনটি সঠিক, কোনটি রাইট। 1 বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা মনা ও নিষ্ক, 2 সাতবাহনের মুদ্রা পুতিন, 3 পালদের মুদ্রা নারায়ণী, চোলদের মুদ্রা ক্যাশু। তো দেখতে পাচ্ছ বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা তার নাম ছিল মনা ও নিষ্ক, সাতবাহনদের মুদ্রা পুতিন নামে পরিচিত, আর পালদের যে মুদ্রা তা নারায়ণী নামে পরিচিত, আর চোলদের মুদ্রাকে বলা হতো ক্যাশু, চোলদের মুদ্রাকে বলা হতো ক্যাশু। ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 5 সবগুলি সঠিক। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট ডব্লিউবি সেট এক্সামের জন্য, একটু দেখে নিও পরীক্ষায় গিয়ে যেন কনফিউশন না হয়। নেক্সট, আর্যভট্ট এবং বরাহ মেহের কোন যুগের মনীষী ছিলেন? 1 মৌর্য যুগ, 2 গুপ্ত যুগ, 3 পাল যুগ, 4 সুলতানি যুগ। তো কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2 গুপ্ত যুগের তারা মনীষী ছিলেন। এভাবেও কিন্তু প্রশ্ন হয়। নেক্সট, কবি জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? জয়দেব গীতগোবিন্দ রচনা করেছেন, ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে
তিনি কোন ভাষায় রচনা করেছেন? 1 বাংলা, 2 সংস্কৃত, 3 মৈথিলি, 4 অপভ্রংশ। সঠিক উত্তর হবে এখানে অপশন 2 সংস্কৃত। তো প্রাচীন যুগে প্রাচীন ভারতে যে বিভিন্ন গ্রন্থ রচনা হয়েছিল এবং ইম্পর্ট্যান্ট গ্রন্থ, তো একটু জেনে রাখা ভালো, ঠিক আছে? যেমন রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, হর্ষচরিত লিখেছেন বাণভট্ট, আর ফু কু কি গ্রন্থের রচনা করেছেন ফাহিয়েন। আর এই ফাহিয়েন ভারতে যখন আসেন তখন গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে আসেন। মিতাক্ষরা গ্রন্থ কে লিখেছেন? মিতাক্ষরা গ্রন্থের লেখক বিজ্ঞানেশ্বর। আর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য গ্রন্থ এই রচয়িতাকে মালাধর বসু। আর এই যে গীতগোবিন্দ রচয়িতা জয়দেব, তিনি বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন লক্ষণ সেন। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নিচের কোন নাটকে চারুদত্ত ও বসন্ত সেনা নামক চরিত্র দুটির রচয়িতা উল্লেখ পাওয়া যায়? নিচের কোন নাটকে চারুদত্ত ও বসন্ত সেনা নামক চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায়? মালবিকাকিনী মিত্রম, স্বপ্ন বাসব দত্তা, মৃচ্ছকটিকম, মালতী মাধব। সঠিক উত্তর অপশন 3 মৃচ্ছকটিকম। নেক্সট, বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য নায়ক। তিনি শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ আর ক্ষত্রিয়। তো তিনি ছিলেন মৌর্য নামক, এটি নামক হবে শূদ্র, মৌর্য নামক শূদ্র। ওকে, ঋতুসংহার এর রচয়িতা কে? ভবভূতি, জয়দেব, বিদ্যাপতি, কালিদাস। সঠিক উত্তর হবে এখানে অপশন 4। তো অশ্বঘোষ সম্পর্কে, কালিদাস সম্পর্কে, তারপর এদিকে রয়েছে আর একটা নাম রয়েছে নাগার্জুন। ক্লাস দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নাও। যত প্রশ্ন হয় ওই তোমার সিঙ্গেল ক্লাস থেকেই সলভ করে আসতে পারবে। ওকে, দেখে নিও। আর ডব্লিউপি সেট এক্সামকে টার্গেট করে কিন্তু 15+ এমসিকিউ ইংরেজি ভার্সনে, বেঙ্গলি ভার্সনও রয়েছে। 2-3 মাস আগের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? ফ্রন্ট পেজে গান্ধীজির ছবি, তারপর নেতাজির পিকচার দেওয়া রয়েছে, আবারও অনেক থাম্বনেলে দেওয়া রয়েছে, খুব ভালো ভালো সেগুলো প্রশ্ন রয়েছে। এগুলো সবাই দেখে নিও, তোমার এক্সাম অবশ্যই কোয়ালিফাই হবে। ওকে, থাম্বনেলের সাথে সাথে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন রয়েছে। সেট এক্সামে কেমন প্রশ্ন এসেছে, অন্য রাজ্যে কেমন প্রশ্ন এসেছে, সবগুলো দেখে তারপর কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখে নিও। আর এই ক্লাসগুলো দেখো, বেঙ্গলি ভার্সনে কিছু প্রশ্ন দিচ্ছি, তো পরীক্ষা অবশ্যই ভালো হবে। রেগুলার ক্লাস দিচ্ছি, আমিও যেমন রেগুলার ক্লাস দিচ্ছি, তোমরাও রেগুলার ফলো করো, হয়ে যাবে। বেঙ্গলি কোশ্চেনও প্লাস 500+ রয়েছে, আরও হচ্ছে এখানেও 25+ প্রশ্ন রয়েছে, দেখতে পাবে। ওকে, নেক্সট, ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারক হলেন কে? স্যার জন মার্শাল, স্যার মর্টিমার হুইলার, এস.আর. রাও, স্যার অরেল স্টেইন। তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন অপশনগুলো রয়েছে, তো কোনটি সঠিক উত্তর হবে একটু ট্রাই করো। সঠিক উত্তর হবে এখানে অপশন 3
S.R. রাও। S.R. রাও ইজ রাইট। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, বৈদিক যুগে পশুচারণ ভূমির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বলা হতো মধ্যমসী, গ্রাম্যবাদীন, ব্রজপতি, উগ্র। সঠিক উত্তর অপশন 3, ব্রজপতি। নেক্সট, বৈদিক যুগে নিম্নলিখিত কোন ক্ষেত্রটি রথ নির্মাণের জন্য বিখ্যাত ছিল? প্রয়াগ, বারাণসী, উজ্জয়িনী, পাটলিপুত্র। তো বৈদিক যুগে রথ নির্মাণের জন্য বিখ্যাত ছিল প্রয়াগ। অপশন 1 ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখে নেব, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? পরেশনাথ, ঋষভনাথ, ভদ্রবাহু, স্থূলভদ্র। ওকে, তো দেখে নেব উত্তর। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন হচ্ছে শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, স্থূলভদ্র। আর তাহলে দিগম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? এটি হয়ে যাবে অপশন ভদ্রবাহু। ভদ্রবাহু ছিলেন দিগম্বর গোষ্ঠীর নেতা, দিগম্বর পন্থীদের নেতা। ওকে, দিগম্বর পন্থীদের নেতা ভদ্রবাহু, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা স্থূলভদ্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন কে? 1, মৃতকলানি, 2, অপলা, 3, সূর্যা, 4, জটিলা গৌতমী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, মৃতকলানি। তো বৈদিক যুগে যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। আর্য শব্দটি যে রয়েছে এর আক্ষরিক অর্থ হয়ে যাচ্ছে উচ্চ বংশজাত বা মহান। আর আর্য বলতে বোঝানো হয় একটি ভাষা গোষ্ঠীকে। ব্র্যান্ডেন স্টাইন এর মতে আর্যদের আদি বাসভূমি ছিল সাইবেরিয়ার দক্ষিণে কিরগিজ স্টেপ অঞ্চলে। আর বৈদিক যুগে পুর চরিষ্ণু কথাটির অর্থ হচ্ছে চলমান দুর্গ, চলমান দুর্গ। বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম কি? তারা হয়ে যাবেন অপালা, ঘোষা, বিশ্ববারা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ী, বিশাখা। আর ঋগ্বেদে শত অরিত্র নৌ বলতে বোঝানো হয়েছে শত দ্বার বাহিত নৌকা। ঋগ্বেদে সর্বাধিক প্রশংসিত ও দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হতেন ইন্দ্র। আর ঋগ্বেদে স্বর্গরাজ্যের সম্রাট রূপে বিবেচিত হতেন কে? বরুণ দেবতা। দেবী সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত গায়ত্রী মন্ত্রটি রচনা করেন কে? ঋষি বিশ্বামিত্র। দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত স্তুতি গানের সংকলন হলো সামবেদ। অথর্ববেদের আদি নাম কি ছিল? অর্থভঙ্গিরস। ন্যায়শাস্ত্রের রচয়িতা কে? মহর্ষি গৌতম। আর বৈদিক যুগে অনার্যদের আর্য সমাজভুক্ত করার ঘটনাটিকে বলা হতো, ঘটনাটি ঘটিত ব্রাত্যষ্টম যজ্ঞের মাধ্যমে। ব্রাত্যষ্টম যজ্ঞের মাধ্যমে। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তথ্য। আর 1000 থেকে 600 খ্রিস্টপূর্বের মধ্যে যে বিত্তশালী বণিক শ্রেণী ছিল তাদেরকে বলা হতো শ্রেষ্ঠী। শ্রেষ্ঠী। ওকে, আর ঋগ্বেদ সম্পর্কে এখানে রয়েছে তো ঋগ্বেদের মধ্যে যে গুরুত্বপূর্ণ শাখার অস্তিত্ব রয়েছে তা হচ্ছে শাকল মণ্ডল। আর সামবেদ যে রয়েছে এর অন্তর্ভুক্ত হচ্ছে, এগুলো পরীক্ষায় আসে, এগুলোই বলে দিচ্ছি। সামবেদ রয়েছে, সামবেদের ব্রাহ্মণ শাখার সংখ্যা হচ্ছে 8টি। এদের মধ্যে উল্লেখযোগ্য কি? জৈমিনীয় ব্রাহ্মণ। ওকে, তো এখানে দেখো
নেক্সট যজুর্বেদ রয়েছে। যজুর্বেদ দুভাগে বিভক্ত, শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ। আর শুক্ল যজুর্বেদের একটি মাত্র উপশাখা আছে, তাকে বলা হয় বাজস্নেয়ী সংহিতা। বাজস্নেয়ী সংহিতা। অথর্ববেদ যে রয়েছে তার আদি নাম ছিল অর্থবাঙ্কিরস। আর এখানে তো অথর্ববেদের 9টি শাখার মধ্যে শৌনক ও পৈপুলাত নামক 2টি শাখার অস্তিত্ব রয়েছে। আর উপনিষদ রয়েছে কিছু কিছু, ঠিক আছে। যেমন এদিকে দেখো সামবেদ, এর উপনিষদের মধ্যে উল্লেখযোগ্য কি ছান্দোগ্য, কেন, জৈমিনীয় উপনিষদ। আর যজুর্বেদের উপনিষদ রয়েছে কঠোপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, মৈত্রায়নী উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ ও ঈশ উপনিষদ। আর অথর্ববেদ যে রয়েছে এর উপনিষদগুলির মধ্যে উল্লেখযোগ্য কি মণ্ডুক, মান্ডুক্য ও প্রশ্ন উপনিষদ উল্লেখযোগ্য, ঠিক আছে। আর আরণ্যক, আরণ্যক রয়েছে ওকে। তো যজুর্বেদ রয়েছে, এর আরণ্যক হচ্ছে 2টি। কটি? 2টি। এক তৈত্তিরীয় আরণ্যক ও 2 শতপথ আরণ্যক। আর এদিকে অথর্ববেদের আরণ্যক রয়েছে ওকে অথর্ববেদ, ঠিক আছে। এটি যজুর্বেদের যে আরণ্যক সেটি মনে রাখো তৈত্তিরীয় ও শতপথ আরণ্যক, ঠিক আছে। আর ব্রাহ্মণ যে রয়েছে এর মধ্যে শতপথ ব্রাহ্মণ হয়ে যাচ্ছে বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ। আর আরণ্যক কি বৈদিক যুগে বানপ্রস্থ অবলম্বনকারী অরণ্যবাসের বিভিন্ন বিষয় জ্ঞানার্জনের জ্ঞানকাণ্ড জন্য আরণ্যক গ্রন্থের রচনা হয়। ওকে, এখানে দেখো অথর্ববেদ ছাড়া 3টি বেদের 3টি আরণ্যক গ্রন্থ রয়েছে। অথর্ববেদের আরণ্যক নেই। তো অথর্ববেদ ছাড়া 3টি বেদের 3টি আরণ্যক রয়েছে। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক, তারপর সামবেদের হচ্ছে ষড়বিংশ আরণ্যক, আর যজুর্বেদের কঠ আরণ্যক। কঠ আরণ্যক, ওকে। উপনিষদ, তারপর বেদাঙ্গ, তারপর বিভিন্ন বিষয় রয়েছে, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প বা কল্পসূত্র, ঠিক আছে। তো এগুলো আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে। ওকে, ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, তো একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। কার্পাস শব্দটির প্রথম উল্লেখ যার রচনায় পাওয়া যায় মনু, পাণিনি, পতঞ্জলি, কনাদ। তো এখানে দেখতে পাচ্ছ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সেট পরীক্ষার জন্য, ঠিক আছে। যেমন চরকার উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? ফুতুহ উস সালাতিন। তারপর আবার বিভিন্ন বিষয়ের বিভিন্ন উল্লেখ পাওয়া যায়। এই প্রশ্ন, এই কনসেপ্ট থেকেও কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। তো কার্পাস শব্দের প্রথম উল্লেখ যার রচনা পাওয়া যায় এটি তোমরা হোমওয়ার্কে করে দেবে, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসবো। থ্যাংক ইউ।